আজানের সুর ভেসে আসছে। সুফিয়ানের ঘুম ভাঙে আজানের সুরে। সে অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। পাশে থাকা পাত্র থেকে জল ঢকঢক করে খেয়ে নিল। কপালে ঘাম জমেছে। হাত দিয়ে মুছে ফেলল। হৃদস্পন্দন স্বাভাবিক নয়। রাঙার হেস্যাধ্বনি ভেসে আসলো। সুফিয়ান বিছানা থেকে নেমে শালটা পেঁচিয়ে দরজা খুলে ঘরের বাইরে আসলো। রাঙা ছটফট করছে। কাছে খড় জল আছে। ও খাচ্ছে না। ওর পেটের দিকে তাকালো। পেট খালি খালি লাগছে। নিশ্চয়ই সেই কখন থেকে খায়নি। রাঙাকে কিনে আনার পর থেকে ও না খেয়ে থাকলে এমনই হয়। আজ খায়নি। চোখে জল ওর। সুফিয়ান আলতো হাতে ওকে ছুঁইয়ে দিল। রাঙা আবারও হেস্যাধ্বনি তুলল। চোখ থেকে ওর জল পড়ছে। সুফিয়ান নরম গলায় বলল, কি হয়েছে তোর? তুইও কি আমার মতো খারাপ স্বপ্ন দেখেছিস? রাঙা নিশ্চুপ। এবার শুধু লেজ নাড়াচ্ছে। সুফিয়ান বলল, স্বপ্ন সবসময় সত্যি হয় না। স্বপ্ন অর্থহীনও হয়। ভয় পাস না, আমি আছি তো। আজ সকাল থেকেই পুরো গ্রাম নিস্তব্ধ। সকালে মোরগ ডেকেছিল। সুফিয়ানের ঘুম ভাঙার পরে তার ঘুম ভাঙে খারাপ স্বপ্ন দেখে। স্বপ্নের কথা আর মনে করতে চায় না, কিন্তু না চাইতেও দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। মানুষ সারাদিন যা ভাবে তার একটি খণ্ডাংশ কখনো কখনো স্বপ্নে চলে আসে। গতকাল তার ভাবনা থেকে স্বপ্ন আসেনি, ভয়ঙ্কর স্বপ্ন, যা সে কখনোই কল্পনা করেনি। কখনো কখনো স্বপ্ন আগাম বার্তা দেয়, কিন্তু সুফিয়ান খারাপ কিছু হবে ভাবতে পারল না। স্বপ্ন অর্থহীন হয়, এর ব্যাখ্যা হয় না। মনে মনে স্বীকার করল। ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিল। একটু আরাম লাগছে। চা তৈরি করার জন্য একটা ছোট্ট পাত্রে জল নিল। চুলায় বসিয়ে আগুন ধরিয়ে দিল। মিনিট কয়েক পর জল ফুটতে শুরু করলো। সুফিয়ানের সেদিকে খেয়াল নেই। চোখ তার গোলাপ গাছের দিকে। শীঘ্রই গোলাপ ফুটবে। কলির মাথা দেখা যাচ্ছে। গোলাপ ফুটলে ফারদিনাকে দিবে। শুধু দিবেই না, প্রেম নিবেদন করবে। ভালোবাসি তিনটে শব্দের তার কাছে মূল্য নেই। কিন্তু ফারদিনার ইচ্ছে সুফিয়ান তাকে প্রেম নিবেদন করবে। ফারদিনার ইচ্ছে সে শীঘ্রই পূর্ণ করবে। মুখের কোণে হাসি চলে আসলো। মুহূর্তেই আবার হাসি বিলীন হয়ে গেল। শেষ রাতের স্বপ্নের কথা মনে পড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে ভাবনার পৃথিবী থেকে বিদায় নিল। চায়ের জল ফুটে উপযুক্ত হয়েছে। চা পাতা দিয়ে দিল। মাটির তৈরি কাপে চা ঢেলে নিল। মাটির কাপটি সে নিজের হাতে বানিয়েছে। এতে কোনো রাসায়নিক লেপ থাকে না, তাই সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ। কিন্তু একবারের বেশি মাটির কাপ ব্যবহার করা যায় না। আজ প্রথম করছে। চা হাতে নিয়ে টেবিলে বসলো। চা গরম, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করা যাক। ততক্ষণে হাতে কলম তুলে নিল। নতুন একটি পৃষ্ঠা নিল। কালির দোয়াতে ডুবিয়ে লিখছে। রাতে খাওয়া দাওয়ার পর চোখে ঘুম লেগে যায়। গতকাল সে ইচ্ছে করে ফারদিনার সাথে রাতে দেখা করেনি। ফারদিনাও বলেছে আসবে না। আমিও জোর করিনি। দিনের অনেক সময় ওর সাথে কাটিয়েছি। রাতে ঘুমানোর সময় সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে ওঠে চোখের সামনে। সুন্দরতম মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। শেষ রাতের দিকে স্বপ্ন দেখি ফারদিনা আজমাতের সাথে ঢলে পড়ে কথা বলছে। আমার নাম তুচ্ছ করছে। আমাকে সে ভালোবাসে না। আমার বাঁশির সুর তার কানে পৌঁছায় না। আমি স্বপ্নের ঘোরেই থমকে যাই। পাথরের মতো শক্ত হয়ে যাই আমি। মনে হয়েছে আমি মাটির তৈরি মানুষ না, অন্য ধাতু দিয়ে তৈরি। ভীষণ কষ্ট হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ফজরের আজানের সুরে ঘুম ভাঙে আমার। তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি। লোকে বলে স্বপ্ন কারো কাছে বলতে নেই, কিন্তু আমি রাঙার কাছে বলেছি। হাত থামালো সুফিয়ান। ডাক আসে তার, সুফিয়ান ভাই ঘরে আছেন? সোলেমানের কণ্ঠ। সুফিয়ান খাতা বন্ধ করে বাইরে আসলো। মুখে চিন্তার ছাপ দূর করে হাসতে চাচ্ছে। নিজেকে স্বাভাবিক করতে চাচ্ছে, পারছে না। হাসি আসছে না। ভেজা মুখখানা দেখলো সোলেমান। সেজেগুজে এসেছে ও। বলল, আপনাকে ওরকম দেখাচ্ছে কেন? কিরকম? সুফিয়ান বারান্দায় বসে সিগারেট ধরালো। গত দুদিন ধরে সিগারেট কম খাওয়া হচ্ছে। আজ চেয়েছিল, খাবেই না। দুশ্চিন্তার কারণে সিগারেট ধরালো। লম্বা লম্বা টানে ধোঁয়া ছাড়লো। মনে হয় খুব দুশ্চিন্তিত। সুফিয়ানের স্বপ্নের কথা সোলেমানকে বলল। স্বপ্নের কথা কাউকে বললে কিছু হয় না, লোকে ভুল বলে। সোলেমান তার স্বপ্নের কথা শুনে বলল, স্বপ্নের কথা কাউকে বলতে নাই। আপনি বলছেন কাউকে?
রাঙাকে। ও কি বলল? ও ওর ভাষায় বলেছে স্বপ্নের অর্থ হয় না। বলেছে? হুম, যাক, তাহলে তো ভালোই। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। যাবেন না? কোথায়? সুফিয়ান চোখ তুলে তাকালো। আজ মেলা, ভুলে গেলেন? সব কৃষকরা এবং গ্রামের সবাই নদীর পাড়ে উপস্থিত হবে। বিশাল কোলে মেলার আয়োজন করা হয়েছে। সুফিয়ান সত্যিই ভুলে গিয়েছিল। গতকাল আদিব বলে গিয়েছিল উপস্থিত থাকতে। গ্রামের সবাই আজকের দিনে মেলায় আনন্দ করবে। নাচ গানের ব্যবস্থা করা হয়। বলল তালুকদার বাড়ির সবাই গিয়েছে। না, সবে তো সবাই যাওয়া শুরু করেছে। তারা তো প্রধান অতিথি। শুনেছি কৃষ্ণপুর গ্রামের লোকেরাও আসবে। ওনারা প্রতি বছরেই আসে। আপনি যাবেন? তোরা যা। আমার ইচ্ছে করছে না যেতে। বিকেল হওয়ার আগেই সিদ্ধান্ত বদলালে যাব। তার কথাগুলো গম্ভীর শোনালো। সোলেমানের কাছে সুফিয়ানের আচরণ অদ্ভুত লাগলো। সোলেমান আর কিছু না বলে চলে যায়। আলিমনগর গ্রামের রাজস্ব শেষের দিনটাই গ্রামবাসীর কাছে উৎসবের মতো। সারা বছর জমিজমার হিসাব, ধান কাটার ঝক্কি, খাজনা মেটানোর তাড়া সবকিছু পেরিয়ে আসে সেই প্রতীক্ষিত দিন। আলিমনগরের বার্ষিক মেলা। নদীর পাড় ঘেঁষে এক বিস্তীর্ণ বালুচরে বসে এই মেলা। দূর দূরান্তে হাটের লোকেরা, গাঁয়ের কৃষক, জেলে, কামার কুমোর সবাই আসে এখানে। যেন এই একদিনই পুরো গ্রামের প্রাণ জেগে ওঠে। মেলার আগের রাত থেকেই নদীর বাতাসে অন্যরকম গন্ধ মেশে। কোথাও মাটির হাঁড়িতে ফুটছে মিষ্টি গুড়ের পায়েস, কোথাও কুমোরেরা সাজাচ্ছে মাটির বাঁশি, খেলনা, ঘোড়া এবং লাল রঙের পুতুল। দূর থেকে দেখা যায় যেন আকাশ জুড়ে ঝুলছে ছোট ছোট তেলের দ্বীপ। মেলার প্রাঙ্গণে চারপাশ যেন রঙিন হয়ে ওঠে। সকালের সূর্য ওঠেনি, কিন্তু শুরু হয় কোলাহল। গ্রামের পথ জুড়ে মানুষ, গরুর গাড়ি, পালকি, পায়ে হেঁটে আসা দল বেঁধে নারী পুরুষ। কেউ মাথায় চাঁদি, কেউ হাতে মাটির হাঁড়ি নিয়ে এগিয়ে আসে মেলার দিকে। শিশুদের চোখে উজ্জ্বল আলো। তাদের কাছে মেলা মানেই পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়। বাঁশের খাঁটিতে বাঁধা পতাকাগুলো বাতাসে দুলছে। লাল নীল হলুদ কাপড়ে মোড়া সেই খুঁটিগুলো যেন গ্রামের আনন্দের প্রতীক। মেলা বসেছে তিন ভাগে। প্রথম ভাগে দোকানপাট, গুড়, চিড়া, মুড়ি, তেল, খেলনা, কাপড়, কাঠের তৈরি গয়না। সারি সারি দোকান। দোকানদাররা উচ্চস্বরে ডাক দিচ্ছে, এই দেখো মিঠাই, 1 পয়সায় 2টা। পাশের দোকানে বাজছে ঢোল। তার সামনে দাঁড়িয়ে কেউ আবার বাঁশি বাজাচ্ছে। বাতাসে মিষ্টি গন্ধ, গুড়ের মিষ্টি আর মানুষের শরীরের ঘাম মিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করেছে, যেটা কেবল মেলাতেই পাওয়া যায়। দ্বিতীয় ভাগে শুরু হয়েছে নাচ গান। খোলা আকাশের নিচে বাঁশের মঞ্চ, তার উপর ঝুলছে রঙিন কাপড়। ঢাকঢোল বাজছে, বেহালা ও হারমোনিয়ামের সুরে একদল গায়েন গাইছে পালা গান। তাদের গলায় সুর, মুখে হাসি, চোখে আলো। গল্পের তালে তালে গ্রামের মানুষ তালি দিচ্ছে। কেউ হাসছে, কেউ আবার কান পেতে শুনছে। পালা গানের পাশে বসেছে বায়োস্কোপওয়ালা। কাঠের বাক্সে চোখ লাগিয়ে দেখা যায় অদ্ভুত সব চলমান ছবি। বাচ্চারা গুচ্ছ গুচ্ছ দাঁড়িয়ে আছে। 1 পয়সা দিয়ে সে জাদু দেখা যেন জীবনের বড় প্রাপ্তি। তৃতীয় ভাগে আছে পশুর হাট। গরু, ছাগল, অশ্ব সবই এখানে আছে বিক্রির জন্য। কৃষকেরা গরুর দাঁত দেখে, দড়ি টেনে দেখে, শক্তি মাপে। কারো গলায় দরদি আওয়াজ, এই গরুটা দেখো, ধান খায় কম, দুধ দেয় বেশি। হাটের ভেতর কাদা, গরুর পায়ে জল ছিটকে পড়ছে মানুষের গায়ে। তবুও কারুর মুখে বিরক্তি নেই, সবাই মুগ্ধ, উত্তেজিত। কারো চোখে নতুন গরু কেনার স্বপ্ন, কারো মনে পুরনো গরু বিক্রি করে কিছু টাকা হাতে আসার আশ্বাস। জমিদার রশিদ তালুকদারের জন্য আলাদা মঞ্চ হয়েছে। সে বসে আছে মনোভাব নিয়ে, পরনে জমকালো পোশাক। কেউ কেউ এসে আদব এবং সম্মানের সাথে রশিদকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে। পেছনে দাঁড়িয়ে অনুচারীগণ চোখ ঘুরিয়ে চারিদিকে দেখছে। রায়ান সাহেব, আরিফ একসাথে বসে গল্প করছে। ফারদিনা ও ঝিলমিল পাশাপাশি বসা। গ্রামের ছোট বড় অনেকেই ফারদিনার রূপ দেখছে। সচরাচর তালুকদার বাড়ির মেয়েকে কেউ দেখে না। আজ দেখছে একজন অন্যজনের সাথে কানা ফিসফিস করছে।
কিন্তু মন আজ ভীষণ ভারী ফারদিনার। মেলায় এসে সে একবার চোখ তুলে অবধি চারিদিকে দেখেনি। ঝিলমিল জিজ্ঞেস করলো, তোর মন খারাপ কেন? সুফিয়ান আসে নাই দেইখা? আইবো, সবে তো মেলা শুরু। ফারদিনা মর্মাহত মুখে বলল, আমি অন্য কারণে চিন্তিত। কি কারণ? ঝিলমিল ঝুঁকে জিজ্ঞেস করলো। গতকাল রাতে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, রীতিমতো দম আটকে যাওয়ার উপক্রম। কি দেখেছিস? আমি দেখলাম আজমাতের সাথে আমি মিশছি, ওর কাছে সুফিয়ানের দুর্নাম করছি। সুফিয়ানের বাঁশির সুর আমি শুনতে পাচ্ছি না। তারপর তার মধ্যে তুই একটা চিঠি নিয়ে এসেছিস। চিঠিতে লেখা ছিল, আমি যাকে ভরসা করছি সেই সব থেকে বড় শত্রু আমার। আমি, আব্বা, 4 ভাই তোকে এবং সুফিয়ানকে অনেক ভরসা করি। ঝিলমিল হেসে উড়িয়ে দিয়ে বলল, এসব তোর মনের ভুলভাল ভাবনা। ফারদিনা এবার আহত কণ্ঠে বলল, আমি আরো একটা স্বপ্ন দেখেছি। স্পষ্ট ছিল না, তবে এরকম। সুফিয়ান ক্রোধের আগুনে আমাকে মেরে ফেলছে শ্বাসরোধ করে। ঝিলমিল ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, স্বপ্ন কখনো সত্যি হয় না। চল বায়োস্কোপওয়ালার ওখানে যাই, উনি অনেক দৃশ্য দেখায়। আমরাও দেখি। ফারদিনা না করলো। ঝিলমিল শুনল না। বায়োস্কোপওয়ালার কাছে গিয়ে ফারদিনা কাঠের বাক্সে চিত্র দেখছে। চিত্রটি একটি গ্রামের। একজন রাখাল ছেলে বসে বসে বাঁশি বাজাচ্ছে। সুদর্শন যুবক। তার বাঁশির সুর শুনে জমিদারের এক কন্যা ছুটে এসেছে। দৃশ্য পাল্টালো। বাঁশিওয়ালা তার পেছনে দাঁড়িয়ে হঠাৎ তার মুখ চেপে ধরল। ফারদিনা চমকে গেল, বায়োস্কোপ থেকে ছুটে সরে গেল। ঝিলমিল বলল, দৃশ্যটা সুন্দর আছিল না? তুই কি দেখলি? বিমর্ষ রূপে তলিয়ে গেল ফারদিনা। একজন বাঁশিওয়ালা বাঁশি বাজাইছে, তার সুর শুইনা একজন সুন্দরী কন্যা দৌড়ায় আইলো। পরের দৃশ্য, তাদের বিয়া হইল বলে হাসল ঝিলমিল। ফারদিনা গম্ভীর মুখে চোখ মাটিতে নিল, চোখে মুখে হতাশার ছাপ দেখে ঝিলমিল জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আজ তোরে এমন লাগতাছে কেন? ফারদিনা চোখ তুলে বলল, আমি অন্য কিছু দেখলাম। বাঁশিওয়ালা ছুটে আসা মেয়েটিকে মেরে ফেলতে চাচ্ছে। তার কথায় তোয়াক্কা না করে ঝিলমিল বলল, তুই যা স্বপ্ন দেখছিস সেই গোড় থাইকা গেছে। চল নদীর তীরে হাঁটি, ওই দিকটায় যাই, মেলা থেকে দূরে, তোর ভালো লাগবো। সূর্যের আলো উঁকি মেরে আবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। বাতাস বইছে, মেলা থেকে সবার কোলাহল শোনা যাচ্ছে। ফারদিনা উদ্ভ্রান্ত পথিকের মতো হাঁটছে। ঝিলমিল মনের সুখে ভাজা পিঠা খাচ্ছে। ফারদিনাকে পিঠা সেদে বলল, নে পিঠা খা, মজা করিস না। পিঠা খাইলে মন ভালো থাকে, খাবি? খাবো না। ঝিলমিল মুখ ভেঙচি দিয়া বলল, তুই পিঠা খাবি কেন? তুই খাবি সুফিয়ান রে। বলে জিহ্বা কামড় দিল। মুখ ফসকে বেরিয়ে গেছে বাক্যটি। ফারদিনা বিদ্ধ চোখে তাকাই ওর দিকে। ঝিলমিল হেসে বলল, জ্বালাইয়া মাথা খাবার কথা কইছিলাম। আচ্ছা, সুফিয়ান আজ আইলো না কেন? ও আমাকে হয়তো ভালোবাসে না। ঝিলমিল অগ্রাহ্য করল তার কথা, কোনো প্রতিক্রিয়া করল না। নদীর তীরে কিছু নৌকা বাঁধা, ঘাসে তীর সবুজ হয়ে আছে। ফারদিনা পা হালকা করে বিছিয়ে ঘাসের উপর বসলো, হাঁটুর উপর হাত রেখে থুতনি ভর রাখলো। কানে শো শো শব্দ আসছে বাতাসের। ঝিলমিল খাওয়া ছেড়ে বলল, তোর এত মন খারাপ? তোর শুকনা মুখ আমার মোটেই ভালো লাগছে না। কি সব স্বপ্ন দেখেছিস? দেখ, স্বপ্ন সত্যি হয় না। তবে সুফিয়ান কেন মেলাতে আসলো না? হয়তো তার কাজ আছে, তাই আসে নাই। তার লাইগা মন খারাপ করবি? ঝিলমিলের কণ্ঠ ক্লান্ত। ফারদিনা কিছু না বলে নদীর ঢেউয়ের দিকে চেয়ে রইল, কোনো জবাব দিল না। দুপুর গড়িয়ে বিকেল নামলো। সূর্যের আলো ঢলে পড়েছে নদীর জলে, আর সেই সঙ্গে মেলার চূড়ান্ত রূপ। ঢোলের আওয়াজ আরো জোরে বাজলো। দোকানের সামনে ভিড় আরো ঘন হলো। মেয়েরা শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে হাসছে। কিশোররা ঘুড়ি উড়াচ্ছে, আর শিশুরা ঘুরছে, নাগরদোলায় উঠছে, নামছে, চিৎকারে আকাশ কাঁপছে। এক পাশে চলছে যাত্রা, আরেক পাশে জাদু দেখাচ্ছে এক জাদুকর। সে মাটিতে পাটি পেতে পাখি উড়িয়ে দিচ্ছে, ফুল বের করছে হাতার ভেতর থেকে। চারিদিকে হাসি, বিস্ময় আর হাততালির ঝড়। এমন সময় সায়েম ফারদিনাকে কোথাও দেখতে পেল না। একজন অনুচারীকে বলল, ফারদিনা কোথায় আছে, খুঁজে দেখ, জলদি। অনুচারী মাথা কাত করে সম্মতি জানালো। আকাশ মেঘে ঢেকে যাচ্ছে,
সূর্যের আলো দেখা যাচ্ছে না, চারিদিকে আবছা কুয়াশায় ডুবে যাচ্ছে। ঝিলমিল ফারদিনাকে বলল, তুই সুফিয়ানকে অনেক ভালোবাসিস, তাই তো? ফারদিনা নিচু কণ্ঠে হুম শব্দ করে উত্তর দিল। সুফিয়ান আসে না বইলাই তোর মন খারাপ? মাথা ওড়ালো। হুম। এখন যদি দেখো সুফিয়ান তোর পাশে। নির্বিকার প্রশ্ন ঝিলমিলের। ফারদিনা আত্মবিশ্বাসের সাথে বলল, আসবে না। আমাকে ও ভালোবাসে না। তুই নিশ্চিত? তা নয়তো কি? তোমার আত্মবিশ্বাস দেখে আমি অবাক। সুফিয়ানের কণ্ঠ। ফারদিনা দ্রুত চাহনিতে পেছন ঘুরল। সুফিয়ান দাঁড়িয়ে ছিল। এরপর ফারদিনার পাশে বসল। ফারদিনা চোখ বড় করে থ হয়ে তাকিয়ে রইল। ঝিলমিল হেসে বলল, আমি তারে দেখাই তোরে এই প্রশ্ন করছি। দূর থেইকা অশ্ব নিয়ে আইতে দেখছি। আমারে ইশারায় তোরে কইতে মানা করছে। ফারদিনা মুখের হাসি ইচ্ছে করে লুকালো। হাসি চেপে রাখাও কষ্টের। সে বুঝতে দিবে না। সে খুশি হয়েছে সুফিয়ানকে দেখে। ঝিলমিলের দিকে ঘুরে বলল, তুই আমার সাথে মজা করেছিস না? এর শোধ নেব। সুফিয়ান বলল, ওর দোষ নেই, আমাকে বকো। ফারদিনা কিছু বলল না। ঝিলমিল বলল, আমি দূরে যাই, তোরা কথা ক। ফারদিনা এখন রেগে নেই, কিন্তু চোখের সামনে ভেসে উঠছে রাতের স্বপ্ন, কঠিন স্বপ্ন। তখন থেকেই তার ভেতরে ভয়, আতঙ্ক বিরাজ করেছে। সুফিয়ানকে বলা দরকার, নাকি সে চিন্তা করবে, আবার ভাবে সে হয়তো অগ্রাহ্য করে উড়িয়ে দিবে, বলবে স্বপ্ন কখনো সত্যি হয় না। স্বপ্নের ঘোর কেটে গেলে ভয়ও কেটে যাবে। সে বলতে চাইল না। মন খারাপ? সুফিয়ান বিমর্ষ কণ্ঠে জিজ্ঞেস করল। না। চুপ করে আছো যে? আমার সাথে কথা বলবে না? ফারদিনা দু চোখ সহ ভুরু কুঁচকে কিঞ্চিত বিস্ময়ে তাকালো সুফিয়ানের দিকে। সুফিয়ানের কণ্ঠে যেন আজ রেশ নেই, বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। নিষ্প্রাণ দেখাচ্ছে তার মুখখানি। সুফিয়ানের চেহারার সাথে এরূপ অভিব্যক্তি যেন কিছুতেই যাচ্ছে না। সুফিয়ান ফারদিনাকে চুপ থাকতে দেখে বলল, আজ ময়না পাখি শান্ত কেন? এত চুপচাপ ক্লান্ত চেহারা তোমার সাথে যাচ্ছে না। ফারদিনা এখন আর একটু দ্বিধায় পড়ল। তার ভাবনার সাথে সুফিয়ানের ভাবনার সাথে কিভাবে মিলল? তার ভাবনার শহর থেকে যেন সুফিয়ান তাকে পাল্টা প্রশ্ন করল। ফারদিনা বলল, তুমি আসতে দেরি করেছ, তাই মন খারাপ। মেয়েরা মিথ্যা বললে ওদের চোখটা বলে দেয় তুমি মিথ্যা বলছো। আমি আসাতে দেরি করেছি, এর জন্য একটু মন খারাপ হয়েছে, কিন্তু তুমি বিষণ্ণতায় ভুগছো মেয়ে। ফারদিনা কিছুতেই স্বপ্নের কথা বলতে চাইছে না। এখন কি জবাব দেবে? মাথা নিচু করে নখ খুঁড়তে শুরু করলো। সুফিয়ান শীতের শালটাকে ডান হাতের নিচ থেকে নিয়ে বাঁ কাঁধে রাখলো। সিগারেট বের করলো। বাতাসে দুবার সিগারেট ধরাতে ব্যর্থ হয়, তৃতীয়বার ধরাতে পারল। ফারদিনার মুখ গম্ভীর। সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল, জানো আমি কি স্বপ্ন দেখেছি? ফারদিনা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল। সেও স্বপ্ন দেখেছে? কি দেখেছ? ফারদিনা আগ্রহ প্রকাশ করে বলল, কি দেখেছ? তুমি ধলাবিলাইয়ের সাথে প্রেম করছো, আমার সাথে বেইমানি করেছো, আমার বাঁশির সুর শুনতে পাওনি। থেমে গেল সুফিয়ান, দৃষ্টি নদীর ওপারে। ফারদিনা বলল, তারপর? সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, বাকিটা আবছা আবছা দেখেছি, তবে মনে হচ্ছিল আমি তোমাকে মেরে ফেলছি। বলে আওয়াজ করে হেসে উঠল। ফারদিনার কাছে এই হাসির রহস্যময় মনে হলো। বলল, হাসছো কেন? সুফিয়ান মোহময় কণ্ঠে বলল, স্বপ্নরাও স্বপ্নে আমাদের স্বপ্নের জগৎ নিয়ে খেলা করে। নয়তো যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কখনো নিজের হাতে মারা যায়? ফারদিনার দু চোখে আতঙ্ক ছড়িয়ে জল জমল, ঢোক গিলল। দুজন মানুষ একই দিনে একই স্বপ্ন কিভাবে দেখল? সে যেন প্রশ্নের জগতে হারিয়ে গেল।